জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দীর্ঘ ১৪ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন, তিনি আজ চলেও গেলেন। এ সফরে বন্ধুত্বের ভিত আরও মজবুত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। আমাদের অবকাঠামো সহ বিভিন্ন খাতে জাপান সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। বাংলাদেশও জাপানের পক্ষে নিরাপত্তা পরিষদের প্রার্থিতা প্রত্যাহার করে এবং জাপানকে সমর্থন দিয়ে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছে। এই সফরের রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক নিয়ে আমরা আজ আলোচনা করব। শুধু দর্শক, স্বাগত RSRM ২৪ ঘন্টায়। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাকারিয়া কাজল, আর আমার সাথে স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট অতিথি। তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আছেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের CEO এবং সাবেক সচিব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আছেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সহসভাপতি সালাহউদ্দিন কাসেম খান, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর। আপনাদের সবাইকে স্বাগত। তো যেমনটি আমি শুরু করেছিলাম যে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, এ নিয়ে সন্দেহের কিছু নেই, কারণ আমরা জাপানের কাছ থেকে প্রচুর সহায়তা পেয়ে থাকি। একটা সময় খাদ্য সহায়তা এসেছে প্রচুর জাপান থেকে, এবং প্রায় $7 কোটি বেশি অনুদান হিসেবে তারা খাদ্য সাহায্য দিয়েছে, যেটা এখন অবকাঠামো এবং কারিগরি প্রকল্পে এখন সহায়তাটা আসছে। তো এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর মুজিবুর রহমান? এটা সফর ধরেন 14 বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রীর সফর, এবং আমাদের প্রধানমন্ত্রী এই মে মাসেই গিয়েছিলেন, এবং খুব তাড়াতাড়ি একটা রিটার্ন ট্রিপ। জাপানের মতো দেশের ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, তার প্রধানমন্ত্রী এবং সেখানে এসছেন বাংলাদেশে, এবং হি রিইটারেটেড হিজ কমিটমেন্ট অ্যাবাউট আমাদের বাংলাদেশে এখন সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি হিসেবে জাপান যে 600 বিলিয়ন ইয়েন অর্থাৎ $6 বিলিয়ন ডলারের মতন যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যার 120 মিলিয়ন অলরেডি চলে এসছে। তো সেই হিসেবে একদম, এবং এছাড়াও স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে এ পর্যন্ত জাপান ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। আর আপনি সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবেও যদি ধরেন, তাহলে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ইনভেস্টমেন্ট, যেটা সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবে জাপানের বেশি, অনুদানও কিন্তু সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবে জাপানের বেশি। সুতরাং সব দিক থেকেই আপনার এটাকে বলা যাবে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হিস্ট্রিক মোমেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড জাপান। সেকেন্ডলি, আমাদের জাপান আপনার এই যখন থেকে আপনার GSP 3 স্টেজের জায়গায় 2 স্টেজ করেছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হয়েছে সেটা আজকে এই কয়েক বছরে প্রায় অ্যাবাউট 600 টাইমস বেড়ে গেছে। 113 মিলিয়ন এই ধরনের থেকে এখন প্রায় 1 বিলিয়নের কাছাকাছি আমাদের বাণিজ্য বেড়েছে। আমি এখন জাপান বাংলাদেশ চেম্বার ইজ এ ভেরি ভাইটাল ইনস্টিটিউশন দুই দেশের বন্ধুত্বের বৃদ্ধি করার ক্ষেত্রে। তো আমি আপনার চেম্বারের কার্যক্রমের বিষয়ে পরে যাব। আমি প্রথমেই আপনার মূল্যায়নটা একটু শুনে নিই। 14 বছর পর একজন জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশে। জি, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট অপরচুনিটি। আপনারা জানেন, ইন্ডিয়া ইজ অলসো ট্রাইং টু woo জাপানিজ ইনভেস্টমেন্ট, অ্যান্ড রিজনে আরও দেশগুলি আছে, আপনার থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, যেখানে অলরেডি জাপানিজ ইনভেস্টমেন্ট ইজ অলরেডি entrenched. The challenge before us is how we can attract them. না হলে they might bypass, if we do not have the framework to attract Japanese investment, they would sort of go to India first and then maybe consider Bangladesh. There are many avenues. জি, তো তার জন্য আমি মনে করি গভর্নমেন্ট সচেতন হয়েছে that this time we have to really address the issues which agitate the mind of the Japanese investor. যেরকম বারবার ওরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছে। তো আমরা প্রাইভেট সেক্টর থেকে বললাম দ্যাট মালয়েশিয়াতে যেরকম মাইডা আছে, মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, সব ইনভেস্টমেন্ট রিলেটেড এজেন্সিজ আর আন্ডার দিস আমব্রেলা। তো আমাদের এখানে তো ভিন্ন, আপনার BOI ইজ সেপারেট, ব্যবসা ইজ সেপারেট, বেজা নতুন হয়েছে, এক্সপোর্ট
Special Economic Zone Authority. But these are all under the Prime Minister's office. তো এগুলিকে একটা আমব্রেলা আপনার মাইডের মতন করা উচিত, so that the investor does not have to run from pillar to post. আমরা যেটা আসলে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, we are not being able to provide this. Maybe BEPSA is in a better position. তো এটা আমরা এই যে আপনার 2 সপ্তাহ আগেই আমরা একটা ওই পাবলিক প্রাইভেট ডায়ালগ হয়েছে, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রাইভেট সেক্টরও। তো এই কথাগুলি উঠে এসেছে দ্যাট হাউ ক্যান ইউ প্রোভাইড দিস ওয়ান স্টপ সার্ভিস। বাট আওয়ার প্রাইম মিনিস্টার অফার যে তাদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেবে, সেটা তো হেল্প, আপনার এই ওয়ান আমব্রেলা যেটা বলছেন। হ্যাঁ, দিস ইজ আ ভেরি গুড সাইন। আই থিঙ্ক দিস ইজ বাংলাদেশে গভর্নমেন্টের যে প্রোঅ্যাক্টিভ পলিসি স্পেশাল ইকোনমিক জোনের, আই থিঙ্ক দিস উইল স্টার্ট মেকিং দ্য ডিফারেন্স। এখন ইফ ইউ ক্যান গিভ দ্য কমফর্ট লেভেল, এই একটা জোনের ভিতরে সব এজেন্সিসগুলি থাকে, অ্যান্ড দে ক্যান গিভ দি সার্ভিসেস, এটা আপনি ওয়ান আমব্রেলা বলছেন। ওয়ান আমব্রেলা। তো আপনার এই স্পেশাল ইকোনমিক জোনের একটা ইউনো দ্য অ্যাডভান্টেজ ইজ দ্যাট it is within Bangladesh, but in certain ways it is outside Bangladesh because the environment is totally different. তো এই এনভায়রনমেন্টটা কিন্তু ক্রিয়েট করে দিতে হবে। আজকে ফর এক্সাম্পল আপনারা, আমি 2টা বড় বড় জাপানিজ কোম্পানির চেয়ারম্যান সিইওদের সাথে মিটিং হয়েছে, অ্যান্ড দে আর সিরিয়াস। আমি তো এই লেভেলের আপনার কর্পোরেট রিপ্রেজেন্টেটিভ দেখিনি বাংলাদেশে এত বড়। দ্যাট ইজ এ গুড সাইন। আমি এটা আরো ডিটেইল শুনবো। And they didn't all go away with the Prime Minister of Japan. They are staying back আরো একদিন। আর these are very important people in Japan. জাপানে যে ওদের সাথে দেখা করা is impossible. নেক্সট ইম্পসিবল। ডক্টর মুজিব, যেটা উনি বলছিলেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দিস ইজ এ ভেরি গুড সাইন। তো আমরাও জানি, কিন্তু আমাদের দেশে বিনিয়োগে কিন্তু কিছু সমস্যা আছে। যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলি, আমরা জ্বালানি বলি, আমাদের দেশীয় উদ্যোক্তারাই তো পাচ্ছে না ঠিক মতো। তো সেখানে আপনি এটাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাদের সরকারের বিভিন্ন স্তরে কাজ করেছেন। এটা আমরা হাউ উইল কমব্যাট দিস থিং? ওয়েল, এটা অ্যাকচুয়ালি কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিস না। যেমন ধরেন, আপনি যদি বিশেষ ইকোনমিক অঞ্চল করেন, তাহলে উইদিন দি এখন আপনার যে এনার্জি আছে, সেই এনার্জিকে আপনি রিডাইরেক্ট করে আপনি একটা স্পেশাল ইকোনমিক জোনকে আপনি চালাতে পারেন। আর স্পেশালি কারণ দ্যাট উইল বি, ওখানে যেমন এনার্জিটাও ডেডিকেটেড ওয়েতে তৈরি হবে, ডেডিকেটেড ওয়েতে ইন্ডাস্ট্রিতে যাবে। সো এটা আসলে কোনো অবস্থায় আপনার দেশি যে আপনার আমাদের উৎপাদনকারী আছে তাদের সাথে এটা কম্পিটিশনে যাবে না। তবে দেশি উদ্যোক্তাদের জন্য আমি যেটা বলবো সেটা হলো, যেখানে সেখানে ইন্ডাস্ট্রি গড়তে দেওয়া বা যেখানে সেখানে ইন্ডাস্ট্রি করা, এটা আসলে কোনো প্ল্যান্ড ইকোনমি বা ধরেন আপনি যদি একটা অগ্রগতির মানে দ্রুত যানে উঠতে চান, তাহলে সেটা কিন্তু ভালো লক্ষণ না। আমি যেটা বলতে চাই যে স্পেশাল ইকোনমিক জোন আপনি ক্রিয়েট করবেন নট অনলি ফর দি জাপান বাট অলসো ফর বাংলাদেশ, অলসো ফর বাংলাদেশ। কারণ যেখানে আপনার সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটিস অ্যান্ড সার্ভিসেস, এই সমস্তগুলোকে আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারলে যেটা হবে সেটা হলো, নাম্বার 1, আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমে যাবে এবং আপনার ইজ অফ ডুইং বিজনেস বেড়ে যাবে এবং এফিসিয়েন্সিটা বাড়বে, আর টেকনোলজি ট্রান্সফারটা খুব দ্রুত হবে এবং লোকালাইজড হওয়ার ফলে আপনার এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এবং সার্ভিস ডেলিভারি এক জায়গার থেকে এতগুলো জায়গায় এক জায়গায় সার্ভিসটা হলো ক্লোজলি যে পর্যবেক্ষণ করা, এইটা সম্ভব হবে, যার ফলে মিসইউজটা কম হবে। আর আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন আইসোলেটেড ওয়েতে কোনো জায়গায় যদি আপনি ইন্ডাস্ট্রি করেন, ইউ আর অলওয়েজ এ থ্রেট। ইউ আর থ্রেটেন বাই সাম, পাশের যারা শক্তিশালী লোক থাকে, মিসক্রিয়েন্টস, পলিটিশিয়ান, চাঁদাবাজ, তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন বা সো কল ট্রেড ইউনিয়ন যদি আপনি বলেন তাদের দ্বারা, আবার আপনার হয়তো ইউটিলিটি সার্ভিস যারা দিচ্ছেন তারাও প্রতিনিয়ত প্রতি পদে পদে আপনাকে এক্সট্রা বিপদে ফেলে। সেই জিনিসটা শিল্প পার্ক বলেন বা স্পেশাল ইকোনমিক জোন বলেন, এইটা যদি আপনি করেন তাহলে পরে আপনার সেই প্রবলেমটা দূরীভূত। আমরা এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করব। জাপানি বিনিয়োগ আমরা চাই, পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদেরও যাতে সুযোগটা থাকে সেটাও আমরা চাই। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আমন্ত্রণ আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আপনাকে স্বাগত ডক্টর মনসুর। আমরা যেটা আলোচনা করেছিলাম যে আপনি আসার আগে যে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী, সকলেই আশাবাদী, এবং আমরা ভাবছি জাপান এমনিতেও আমাদের বড় উন্নয়ন সহযোগী। পার্টিকুলারলি এই সফরটা এবং যে বিষয়গুলি আলোচনা হয়েছে আপনি কিভাবে দেখছেন, যদি অল্প কথায় বলেন, পরে আমরা অন্য বিষয়ে যাব। অবশ্যই আমি মনে করি যে সবার সাথে আমিও একমত, যেটা একটা খুব বড় রকমের উল্লেখযোগ্য ঘটনা, যেটাকে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারি ইনটু রিয়েল লাইফ অ্যাকশন, তাহলে আমরা বড় কিছু অর্জন করতে পারবো। এবং এই ঘটনাটা শুধু আইসোলেটেড একটা ইভেন্ট তা নয়, কিন্তু এটা শুধু বাংলাদেশের জন্য হচ্ছে সেটাও নয়, এটার সাথে একটা জিও পলিটিক্যাল, একটা জাপানের নিজস্ব অর্থনৈতিক যে ডাইমেনশন সেগুলোর সাথেও জড়িত। জিও পলিটিক্যাল কারণ হচ্ছে যে জাপান অতীতে হান্ড্রেডস অফ বিলিয়ন্স চায়নাতে ইনভেস্ট করে আসছে, এখন আর করবে না, কারণ তাদের সাথে সম্পর্কটা একটা সর্বনিম্ন পর্যায়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সেটা একটা বড় দিক। তো এই যে জাপানের প্রতি বছর যে সারপ্লাস হয় সেটা হচ্ছে প্রায় 300 থেকে 400 বিলিয়ন ডলার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস তাদের। এই সারপ্লাসটা তারা আর কত ট্রেজারি বিল কিনবে? ট্রেজারি বিল কিনে তাদের লাভ হচ্ছে না, তাদেরকে বিনিয়োগ করতে হবে এটা। এবং চায়না যদি বন্ধ হয়ে যায় তাহলে কোথায় যাবে? সেই কারণে তারা ভারতের সাথে নজর দিচ্ছে, সেই সাথে বাংলাদেশ, শ্রীলঙ্কার দিকে নজর দিচ্ছে। কাজে এটা কোনো আইসোলেটেড ঘটনা না, একটা তাদের দৃষ্টিকোণ থেকে একটা স্ট্র্যাটেজিক শিফট, যেটা একটা লং টার্ম শিফট তাদের জিও পলিটিক্যাল এবং সিকিউরিটি কনসার্ন যেটাকে ড্রাইভ করছে। উই হ্যাভ টু টেক দ্যাট চান্স। সেটা, আর তাদের যে অর্থনৈতিক সারপ্লাস আছে সেটা কিন্তু তাদের থাকবে, কারণ জাপানিজ সোসাইটি হচ্ছে একটা, আমরা যেটাকে বলি যে একটা বয়স্ক সমাজ। এটা তাদের এজিং প্রসেসে তারা বেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে, যার ফলে এখন তাদের সেভিংসটা একটা বিরাট একটা অবলম্বন। সেই সেভিংসটাকে যদি তারা খাটাতে না পারে তাহলে কিন্তু সেটার থেকে তারা জীবিকা বড় রকমের তাদের যে লেভেল অফ ইনকাম সেটাকে ধরে রাখতে পারবে না। কাজে তারা এই দৃষ্টিকোণ থেকে তাদের বিনিয়োগকে তারা একটু ছড়িয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুযোগ। এখন ইস্যুটা হচ্ছে যে আমরা এটাকে কতখানি সদ্ব্যবহার করতে পারবো এবং ধরে রাখতে পারবো। আপনি কি যদি বলেন, আপনি জাপান বাংলাদেশ যেটা বললেন যে বাংলাদেশের জন্য বড় সুযোগ, বেসরকারি খাত এই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারে? আপনার সঙ্গে আজকে জাপানের খুব বড় দুজন আলাপ হয়েছে বলেছিলেন। আমরা যেটা বলছি, আপনার ফর এক্সাম্পল এই যে গ্যাস সংকট যেটা আছে, ইলেকট্রিসিটি, এটা তো প্রাইভেট সেক্টর অ্যালোন ক্যানট রিজলভ ইট। এখন একটা জিনিস ভালো হয়েছে, আপনার গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড আ হাই পাওয়ার্ড কমিটি আন্ডার ভেরি সিনিয়র সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট ইন দ্য PMO. তো গভর্নমেন্ট ওয়ান্টস টু রিজলভ দিস ইন কনসালটেশন উইথ দ্য প্রাইভেট সেক্টর। এখন দিস ইজ অ্যান অনগোয়িং প্রসেস, আপনার এটা তো একদিনে সমাধান হবে না, বাট উই হ্যাভ টু ইনশোর, না হলে তো এর আসবে না। ইনফ্যাক্ট ইয়েস্টারডে ওয়ান অফ দি জেন্টলম্যান হু মেট মি, উনি প্রাইম মিনিস্টারকেই বলেছে দ্যাট আনলেস ইউ ক্যান প্রোভাইড আস এনার্জি, গ্যাস, ইলেকট্রিসিটি, তো আমরা তো দে হ্যাভ অলরেডি ইনভেস্টেড ইন দিস কান্ট্রি অ্যান্ড দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড দ্য ক্যাপাসিটি, তো আমরা তো পারছি না। আই মিন উই ওয়ান্ট টু ইনভেস্ট বাট বিকজ অফ কনস্ট্রেন্টস। তো এখন উই হ্যাভ টু নো হোয়াট ইজ দি ওয়ে ফরওয়ার্ড। এটা তো আমি চাইলেও হবে না, ইফ দেয়ার ইজ প্রোডাকশন অফ গ্যাস ইজ স্টিল কনস্ট্রেন্ট, তো হাউ ডু উই রিজলভ দিস? ইজ এ ন্যাশনাল প্রবলেম। তো বাট উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আর একটা জিনিস ভালো হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য প্রাইভেট সেক্টর ইনটু কনফিডেন্স। এই যে পাবলিক প্রাইভেট ডায়ালগ ফার্স্ট টাইম হলো বাংলাদেশে বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ, দিস ইজ এ ভেরি গুড সাইন। যেটা দ্য কনসেপ্ট অফ জাপান ইনকর্পোরেটেড, যেটা মালয়েশিয়া অ্যাডপ্ট করেছে, এখন আই থিঙ্ক উই আর মুভিং টুয়ার্ডস দ্যাট লাইন অফ বাংলাদেশ ইনকর্পোরেটেড, মুভটা যত তাড়াতাড়ি হবে ততই উচিত, where public and private sector work together for national economic development. ডক্টর মুজিব। আমি ওনার সাথে একমত এবং আহসান মনসুর সাহেবের সাথে একমত, তবে তার সাথে আমি দুটো জিনিস যোগ করতে চাই। আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে সরকার ইচ্ছা করলেই তো আপনার সকল ধরনের এনার্জির যে শর্টেজ আছে সেই শর্টেজকে কুইকলি, এমন কোনো ব্যবস্থা সরকারের কাছে নেই বা কোনো সরকারের কাছে ইনফ্যাক্ট থাকে না যেখানে এনার্জি ডেফিসিয়েন্সি থাকে। আপনি যদি ইফ ইউ টক অ্যাবাউট ইন্ডিয়া, দেয়ার আর অলসো প্লেসেস যেখানে এনার্জি ডেফিসিয়েন্সি আছে। তো এখানে আমি যেটা এই জাপানের সঙ্গে কোঅপারেশনের দুটো জিনিস আমি এই এনার্জির ব্যাপারে যেটা
দিকটা আছে, সেটি হচ্ছে একটা হচ্ছে দে আর উইলিং অলসো টু ইনভেস্ট ইন দি এনার্জি সেক্টর, আর একটা হচ্ছে ফাইন কোল যে টেকনোলজিটা আছে আপনার যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোল টেকনোলজি যেটা আছে সেটাতে তারা একটা বড় আকারের ইনভেস্টমেন্ট করতে যেটা চায়। কি আপনি কি মহেশখালী মাতার বাড়ি মাতার বাড়িতে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি যেটা দিয়ে। আর অ্যাট দি সেম টাইম এই বছরের ভিতরেই তারা সেফ নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে দে উইল স্টার্ট অ্যান্ড ফিনিশ দি নেগোসিয়েশন উইথ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো সেটা যদি হয় তাহলে হোয়াট আই কুড সি ইন দি নিয়ার ফিউচার যে আমরা হয়তো আগামী এই যেহেতু এই 600 বিলিয়ন যে ইয়েন যে লোনটা আছে সেটাও আমরা 4-5 বছরের ভিতরে ব্যবহার করব। এই 4-5 বছরের ভিতরে আমি মনে করি যে আমরা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো উইথ দি জাপানিজ অ্যাসিস্ট্যান্স বোথ কোল অ্যান্ড নিউক্লিয়ার পর্যায়ে যদি আমরা যেতে থাকি তাহলে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা এনার্জি সেক্টরকে নিয়ে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি সেক্টর অ্যালোন ক্যানট রিয়েলি প্রডিউস ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য এনার্জি যেরকম দরকার সেরকমভাবে দেয়ার আর আদার ইউটিলিটিস অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে যেমন ধরেন রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, পোর্টের আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকেও আপনার পোর্ট যে কনজেশনগুলো আছে সেটাকে রিমুভ করা, সেজন্যে আমাদের এই রেল এবং রোডের লিঙ্কটাও বাড়াতে হবে উইথ দি যেখানে আপনি স্পেশাল ইকোনমিক করেন না কেন তার সাথে যে কানেকশনটা সেটাকে আপনার ত্বরান্বিত করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি ডিপ সি পোর্টের আমাদের যে ধারণাটা আছে সেই ধারণাটাকে অতি তাড়াতাড়ি আমি মনে করি এটা অবিলম্বে একটা রিয়েলিটিতে নিয়ে আসতে হবে। রিয়েলিটিতে না নিয়ে আসলে আমরা যে বড় বড় ইনভেস্টমেন্টের কথা বলি, বড় বড় ইনভেস্টমেন্টটা তো আমাদের দেশের ডোমেস্টিক মার্কেট এত বড় নয় যে এই মার্কেটকে উদ্দেশ্য করে তারা আসছে। তো সুতরাং তাদের জন্য এটা এক্সপোর্ট করাটা হচ্ছে অত্যন্ত জরুরি প্রাথমিক পর্যায়ে। পরবর্তী পর্যায়ে আমরা যদি এখানে যে বিসিআইএম বা ধরেন আপনার এই যে সাসেক এই সমস্ত যে অর্থনৈতিক অঞ্চলের কথা আমরা যেটা বলছি এইটা যদি আমরা করে ফেলতে পারি ধরেন আগামী 4-5 বছরের ভিতরে, আই হোপ আহসান মনসুর সাহেব উইল এগ্রি উইথ মি, যে এটা যদি আমরা করে ফেলতে পারি দেন এটা কিন্তু আবার কিছু ইনওয়ার্ড মুভমেন্ট হওয়া শুরু করবে। অ্যান্ড ফর দ্যাট পারপাস অলসো আমাদের রেল, রোড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে তার আগে সবার আগে আমি যেটা বলবো যে আমাদের যেহেতু জমি তৈরি করতে অনেক সময় লাগে, জমি পেতেও বাংলাদেশে অনেক সময় লাগে, সুতরাং ইট ইজ ইমিডিয়েটলি গভর্নমেন্ট শুড স্টার্ট লুকিং ফর এ পিস অফ ল্যান্ড অর মোর দ্যান ওয়ান পিস অফ ল্যান্ড যেখানে আপনি প্রয়োজনীয় সংখ্যক ইন্ডাস্ট্রি যেটা আপনার মোটামুটি একটা প্ল্যানের ভিতরে আসে সেই ইন্ডাস্ট্রিকে আপনি লোকেট করাতে পারেন। না, যেমন এবারের সফরে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, বিগ বি যেটাকে বলা হচ্ছে, বা ইনিশিয়েটিভ বিগ বি, এখানে আমাদের করণীয় কি ডক্টর মনসুর? মানে এটাই কিন্তু এবার সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অবশ্যই আমাদের ভাবতে হবে বড়, কিন্তু কাজ করতে হবে এখনই। তা আমি যেটা মনে করি যে জাপানের এই যে প্রপোজালগুলো আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে অনেকাংশেই তারা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসছে। এটার মধ্যে বিদ্যুৎও আছে, তারা নিজেরাই প্রডিউস করে নেবে, আমাদেরকে বলতে হবে না, শুধু তাদেরকে পারমিশন দিতে হবে টু প্রডিউস অ্যান্ড ইউজ ইট উইদিন দ্যাট ক্যাপাসিটি। সারপ্লাস থাকলে হয়তো তারা আমাদের তারা আরও অবকাঠামোর জন্য কিন্তু সিইও এখানে এসছে, তারা বলছে যে আমাদের সব অবকাঠামো আমরা করে ফেলবো, কিছু চিন্তা করতে হবে না, খালি আমাদেরকে টার্নকি প্রজেক্ট হিসাবে এটাকে করতে দাও। তারা ল্যান্ড ডেভেলপমেন্ট করবে, তারা ওখানে বিল্ডিং স্ট্রাকচার, রোড, স্টোর যা করার সব করে ফেলবে। এই যে একটা সুযোগ, এটাকে কিন্তু হাতছাড়া করা উচিত না। আমি মনে করি যে আমরা যদি আমাদের আগের সনাতন পদ্ধতিতে যেতে চাই তাহলে এই প্রকল্প আজ থেকে সত্যিকারের আলোর মুখ দেখবে 10 বছর পরে। ওই এতটা সময় তো আমাদের নেই, ওই সময় নাই, এবং জাপানিজদের সেই ধৈর্য নাই। তারা এখান থেকে চলে যাবে, সে শ্রীলঙ্কায় চলে যাবে, মিয়ানমারে চলে যাবে, ভারতের দক্ষিণ ভারতে। We are competing with other countries which are much more efficient in delivering these services. এটা মনে রাখতে হবে আমাদেরকে। কাজে তারা যদি করতে চায় তারা করুক না কেন, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটাও জানি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বলবে না 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 তা কী করে হয়, আমরা তো আছি, আমরা দেব, আমাদেরকে বাদ দিয়ে তো হতে পারে না। এটা হবে, কিন্তু আমি মনে করি যে সরকার বা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। যে এইসব কথা বহুত শুনেছি, তোমরা দেশের অন্যান্য আরও 99% জায়গায় নজর দাও, এই 1% জায়গাটা ছেড়ে দাও তাদের হাতে। লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু উইদিন আওয়ার সভরেন কান্ট্রি। অ্যান্ড আমরা এখানে সিকিউরিটি দেবো, আমরা ওখানে কাস্টমস ফ্যাসিলিটি দেবো, এবং বাকিগুলো তারাই করে নিক।
আমাদের ওখানে হস্তক্ষেপ করার দরকার নেই। হস্তক্ষেপ করলেই ইনএফিসিয়েন্সি আসবে এবং সেটার মাধ্যমে আমাদের যেটা হবে কোরিয়ার ইপিজেডের মতো অবস্থা একটা হয়ে যাবে। সেটা আমরা চাই না। এটা একটা পরিপূর্ণ আমি আপনার কাছে যাব, কারণ এই বিষয়টা প্রায় আপনার বিষয় অনেকটা, কারণ বেসরকারি খাতের একটা ভূমিকা আছে। তার আগে আমি ডক্টর মুজিবের কাছ থেকে জানতে চাই হোয়াট ইজ বিগ বির আমরা কিভাবে ইউজ করবো, কি যেমনটি ডক্টর মনসুর বলছিলেন। ডক্টর মনসুর যেটা বললেন আমি ওনার সাথে এন্টায়ারলি একমত। সেটা হচ্ছে বিগ বির যে প্রস্তাবটা, বিগ বির প্রস্তাবের ভিতরে কি আছে? একটা আছে কানেক্টিভিটি, আর একটা আছে ইনভেস্টমেন্ট, আর একটা আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই তিনটে, হ্যাঁ এনার্জি ওর ভিতরেই, আদার ইনফ্রাস্ট্রাকচার, শুধু এনার্জি না, এনার্জি ছাড়াও রোডস এবং আদার থিংও আছে। ইভেন আপনার এই যে 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 কমিটমেন্ট তারা দিয়েছে, যদিও এখানে উল্লেখ করা নাই, আমি যতটুকু মনে করি যে এটার সাথে মাতার বাড়ি যেহেতু তারা এসছে, সুতরাং তারা ডিপ সি পোর্টকেও তাদের মাথার ভিতরে আছে, যদিও কাগজে কলমে এটা নেই। কাগজে কলমে এটা নেই, বাট আই এম প্রিটি শিওর যে, কারণ মাতার বাড়িতে আদারওয়াইজ মাতার বাড়িতে কোনো কোল বেসড পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসলে আপনার যে বড় বড় কার্গো ভেসেল যেগুলো আসবে সেগুলো কোথায়, প্যানাম্যাক্স ভেসেল, সে প্যানাম্যাক্স ভেসেল এসে কোথায় দাঁড়াবে? এবং সুতরাং ডিপ সি পোর্টের ভিতরে মাথার ভিতরে আছে পার্ট অফ দ্যাট আছে ফর কোল হ্যান্ডলিং। হ্যাঁ, ফর কোল হ্যান্ডলিং। আদার ইউজ এটা এখন এক্সপ্লিসিট না। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে যে অল দিস থিং আপনাকে বুঝে শুনেই আপনাকে পদক্ষেপ নিতে হবে, যেটা উনি বললেন। আমাদের এখানে টাইম উই হ্যাভ টু স্টার্ট নাও, নাকি আপনি মনে করেন যে আরো উইল হ্যাভ টু, বাট অ্যাট দি সেম টাইম আপনাকে আরো কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা উনি প্রথমে একটা জিনিস উত্থাপন করেছেন, যে আমাদের এখানে রিজিয়নে কিন্তু একটু ইকোনমিক প্রেশার বা ইকোনমিক পাওয়ার স্ট্রাগল চলতেছে। এটা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী হ্যাড ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল দি পাওয়ার স্ট্রাগল স্পেশালি বিটুইন চায়না অ্যান্ড জাপান। উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। তো এই সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, আমার মনে হয় এটা যদি ওনার হাতে আরও একটু শক্ত করে উনি হ্যান্ডেল করেন, অন্য কোনো হাতে যদি না ছেড়ে দেন, তাহলে আমি মনে করি যে আমাদের ওই ডিপ সি পোর্টটাও কিন্তু উইল বি পার্টিসিপেটেড। আপনাকে ধরে রাখতে হবে জাপানের একার দিলে চলবে না, এটাকে পার্টিসিপেশন আমাদের নিয়ে আসতে হবে। এবং সবাই ইন্টারেস্ট দেখিয়েছে, চায়না ইন্টারেস্ট দেখিয়েছে, ভারত ইন্টারেস্ট দেখিয়েছে, জাপান দেখিয়েছে, আমেরিকা ইন্টারেস্ট দেখিয়েছে। তো সুতরাং এটা আপনাকে মাথায় রেখে আমরা যদি একটু খুব ক্যালকুলেটেড ওয়েতে এবং একদম প্ল্যান্ড ওয়েতে যদি আমরা এগোই, তাহলে দিস ইজ টাইম। বাস এখন ছেড়ে দিছে, যদি আপনি মিস করেন তাহলে ইউ মিস। আর যদি, কারণ চায়নাও এগিয়ে আসছে, চায়না আপনাকে কত টাকা দিচ্ছে, 6 বিলিয়ন দিচ্ছে, ও তো 4 বিলিয়ন দিচ্ছে। আপনি দেখবেন দেয়ার উইল বি এ কম্পিটিশন, কারণ এই বে অফ বেঙ্গলের যে ইনিশিয়েটিভ, এখানে এই এরিয়া ভারত মহাসাগর অ্যান্ড প্যাসিফিক, পার্ট অফ প্যাসিফিক, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় আসলে এই অর্থনৈতিক অঞ্চলটায় প্রত্যেকেই এখন চাচ্ছে তার অংশীদারিত্ব বাড়াতে। আমেরিকা যেমন অংশীদারিত্ব ছাড়তেই চাচ্ছে না, সে মনে করছে হি ইজ থ্রেটেন বাই চায়না। তো সেজন্য সে জাপানের সঙ্গে এবং ভারতের সঙ্গে একটা অ্যালি করে ফেলেছে। তো এইভাবে আমরা এর বেনিফিটটা কতটুকু নিতে পারবো, এটা নির্ভর করবে আমাদের এফিসিয়েন্সির উপরে। আমরা যদি কনসাসলি ডিসিশন নেই এবং যদি কুইক ইমপ্লিমেন্টেশনে যাই, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি হয়েছে, বিকজ অফ ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ। এবং মোরসো আপনার সমুদ্র সীমা নির্ধারণের হওয়ার পরে বাংলাদেশের জন্য এই সুযোগটা আরো বেশি করে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই সফরে অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক তিনটি বিষয় জড়িত আছে। আমি আপনার কাছে যাব, কিন্তু আপনার কাছ থেকে আমরা একটু বিস্তৃত শুনবো। সেই সময়টা এখন একটা বিরতির পরেই আমি আপনার কাছে আসছি। দর্শক, আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধুত্বের মজবুত ভিত, যেটা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম। জনাব সালাউদ্দিন কাসেম খান, বিগ বি, আপনি তো বেসরকারি খাতের লোক, জাপান বাংলাদেশ চেম্বারের কাজে আপনার কিভাবে দেখছেন বিষয়টা? আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লং টার্ম ভিশন। আর আমি আগেও বলেছি, এটা আপনার প্রায় 20 বছর আগে জাইকা একটা রিপোর্ট করেছিল, ওখানেই এই কনসেপ্টটা ওয়াজ ইনকর্পোরেটেড।
এখন আপনি দেখেন there are other growth triangles in this region. Indonesia, Malaysia, Thailand, these have worked and these have produced results যেখানে আপনার সাপ্লাই চেইনগুলি করা হয়েছে particularly for automobile industry. এক এক দেশে এক এক কম্পোনেন্ট করে জাপানিরা and they bring it together and then they create the whole car. তো এই ধরনের growth triangles will create a dynamism within this region. And Bangladesh, উনি যেটা বললেন, because of its unique location can take advantage of this. তো এখন আমরাও জাপানিদেরকে বলছি, দেখো তুমি শুধু বাংলাদেশ মার্কেট দেখলে হবে না। Yes, we have 160 million, but you look at the greater picture. বাংলাদেশ থেকে if you invest in Bangladesh, then you can have market access to this whole region, and we have a preferential access to India as an LDC. And India is a big market. Huge market. But the sad part is that our export to India is shrinking. A বছরে আপনার it is come to less than half a billion, and the exports are rising. Officially it's 5 billion, but if you take the unofficial, it will be double that figure. Imports. So how do you rectify this? So I'm saying that to the Japanese, you come and invest in Bangladesh, provided the value addition is over 40%, you can access the Indian market. So this is what we need to tell the Japanese, what we are offering. Ora to nishchoy they are interested in the internal market of Bangladesh. But the bigger market is the SAARC and the Indian regional market. So, and এই যে Prime Minister Abe both Japanio এই কথাটা তুলেছে, and coming back here, I mean, he has really focused on this long-term strategic objective. I think this is a very exciting time for all of us in the region. And আপনি দেখেন এই যে গ্রোথ হয়েছে, whether it's আপনার Malaysia, Indonesia, Thailand, even Singapore, it's all Japanese investment in technology. আপনার if you go to Thailand, most of the even in Indonesia, you see ওদের ভাষাতে নামগুলি হলো local, but the managing director is from Japan, the technical director is from Japan, and most of the machinery is Japanese. তো এই যে কনসেপ্টটা that they have accepted Japanese investment, উনি যেটা বললেন, for greater good. আপনার মাহাতির যখন ঢাকা আসলো, he said exactly the same thing, that I made it so attractive. আমি দেখিনি whether we'll get the tax revenue, etc. আমরা ইন্ডাস্ট্রিয়াল বেস, হ্যাঁ ওটা তো I was then in Bangladesh Malaysia chamber. Exactly. তো আমরা ইন্ডাস্ট্রিয়াল, what Malaysia did was they created the industrial base. Today they have the technology, they have the management expertise, and it's all Japanese investment. Dr. Mahathir Mohamad used to go as Prime Minister every 3 months to Japan to see how the Japanese system works, and he has just replicated it. But Dr. Mujib যেমনটি বলছিলেন যে জাপান এবং চায়নার মধ্যে যে একটা সামঞ্জস্য রেখে আমাদের মতো দেশে চলে, যেটা প্রাইম মিনিস্টার ইনিশিয়েটিভ নিয়েছে, ডক্টর মনসুর কি বলবে যে কারণ আমাদের জন্য আমরা চায়নাকেও হারাতে পারবো না, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ আস। এই দুইটার ব্যালেন্সিং ডক্টর মুজিব একটু আভাস দিয়েছেন, পরে বোধহয় বিস্তারিত বলবেন যে এই ব্যালেন্সিংটা কিভাবে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা এতদিন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, উনি সবার কাছ থেকেই আশ্বাস পেয়েছেন এবং সহযোগিতা পেয়েছেন, কিন্তু যখন বাস্তবায়নে আসবে, যেমন আমরা যদি ডিপসি পোর্টের কথাই ধরি, যখন বাস্তবায়নে আসবে তখন কিন্তু ডিসিশন নিতে হবে, হার্ড ডিসিশন, যে আমি কিভাবে আমার এই ডিসিশনটা আমি যদি চায়নাকে দেই, ভারতকে আমি কি বোঝাবো, জাপানকে কি বোঝাবো, বা আমি যদি জাপানকে দেই, চায়নাকে আমি কি বোঝাবো, কিভাবে তাকে আমি অন্য একটা প্রজেক্ট দিয়ে বা অন্যভাবে তাকে ম্যানেজ করব। এই ডিসিশনটা কিন্তু এখনো আসে নাই। আমি বলবো এখন পর্যন্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ডিসিশনস পলিটিক্যালি দেয়ার, আমি বলবো যে এটাকে ফ্রিজ করে রাখা আছে, এগুলোতে সরকার হাত দেয় না, কিন্তু দিতে হবে। এটা একটা ক্রস রোড, আমরা আসবো যখন আমাদেরকে একটা ডাইরেকশন নিতে হবে এবং অন্যদেরকে আমাদের সাথে রাখার জন্য তাদেরকেও বুঝ দিতে হবে যে তাদেরও ইন্টারেস্টকে আমরা প্রোটেক্ট করব সময়ের সাথে এবং অন্যভাবে। এটা কনসোর্টিয়াম হতে পারে, আপনার এটা কনসোর্টিয়াম হতে পারে, ওয়ান কান্ট্রি, বাট সেটাতে তার আবার রাজি হবে কিনা সেটারও ব্যাপার আছে। তো সেটা একটা দিক। সেজন্য আমি বলবো যে রাজনৈতিক বিচক্ষণতা খুব ভালোভাবে আমাদেরকে দেখাতে হবে আগামী মাস এবং বছরগুলোতে, এটা একটা দিক।
2 নম্বর দিক যেটা আমি কাসেম সাহেবের এই আলোচনার প্রসঙ্গ নিয়ে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের ট্রেড প্যাটার্নটা হচ্ছে পশ্চিমামুখী। আমরা কিন্তু সব কিছু এক্সপোর্ট করি ইউরোপ এবং আমেরিকাতে 90%, জাপান বা অন্যান্য দেশে অল্প। এটার থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে হবে দুটো কারণে। একটা হচ্ছে যে এটা একটা বিরাট বাজার, এটা হচ্ছে সবচেয়ে প্রবৃদ্ধিশীল বাজার, মানে হাইয়েস্ট গ্রোথ মার্কেট, এবং ওয়ার্ল্ড সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ গোয়িং টু বি ইন এশিয়া অ্যান্ড ইজ গোয়িং টু বি ইন ইস্ট এশিয়ান পার্ট, লিটল বিট ইস্ট অফ সাউথ এশিয়া। সেই কনটেক্সটে আমাদেরকে যদি যেতে হয়, উই হ্যাভ টু ইন্টিগ্রেট ইস্ট এশিয়ান ট্রেডের সাথে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, এবং সেটা করতে হলে ইস্ট এশিয়ান ট্রেডের নেচারটা কিন্তু ডিফারেন্ট। তারা কিন্তু ফিনিশড প্রোডাক্ট এক্সপোর্ট করে না টু ইচ আদার, তারা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট এক্সপোর্ট করে টু ইচ আদার, যেটা আমাদের নেই। আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে জিরো। এটা খুব এখানে আমাদেরকে নজর দিতে হবে, এবং এটা শুরু করতে হবে এই জাপানি, কোরিয়ান, চাইনিজ বিনিয়োগকারীদেরকে এখানে এনে তাদের মাধ্যমে এটাকে সম্পৃক্ত করা, ইন্টিগ্রেট করা উইথ দ্য ইস্ট এশিয়ান মার্কেট, এবং বাংলাদেশি উদ্যোক্তারা তখন কাসেম সাহেব ওনারা তখন সেটার সাথে যোগ দিতে পারবেন। কিন্তু তার আগে কিন্তু পারবে না, আমাদের আগে ওপেনিংটা ওদের দিয়ে করতে হবে এবং আমরা সেখানে যোগ দেব। ডক্টর মুজিব, ওই ব্যালেন্সিংয়ের ব্যাপারটা যেটা এই মুহূর্তে ডক্টর মনসুর বললেন যে ইন্টারমিডিয়েট গুডস, এটা আমি আপনার কাছে বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। জি ডক্টর মুজিব। ইন্টারমিডিয়েট গুডস অ্যাকচুয়ালি শোনেন, ইন্টারমিডিয়েট গুডস হলে আপনার যদি বাংলাদেশের প্রডিউসার যারা আছে তারা যদি গ্লোবাল ভ্যালু চেনে যোগ না হতে পারে, গ্লোবাল ভ্যালু চেনে যোগ না হতে পারলে ততক্ষণ পর্যন্ত আপনি ইন্টারমিডিয়েট গুডস আসলে এক্সপোর্ট করতে পারবেন। ব্যালেন্সিং এর ব্যাপারটা যদি আপনি সুতরাং করেছেন, বাট এটা শেষ করিনি। বাট বাংলাদেশের আপনার যে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা আপনারা আশা করেন যে কুইক আপনারা মিডল ইনকাম কান্ট্রিতে আমরা যারা পৌঁছতে চাই, তাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেনে আমাদের কিন্তু ঢুকতেই হবে। গ্লোবাল ভ্যালু চেনে ঢুকলে কি হবে, যেমন আমাদের প্রোডাক্টগুলো তাড়াতাড়ি মার্কেটিং হয়ে যাবে, সাথে সাথে ওই যে ইন্টারমিডিয়েট গুডসের যে বললেন ওটার একটা প্রোডাকশনের ব্যবস্থা আমার এখানে হয়ে যাবে, এবং ওই টেকনোলজি তখন ট্রান্সফার হবে। ওনারা ঠিক বলেছেন, সেটা তখন জাপানিজ, বিট আমেরিকান আর বিট জার্মান আর বিট চাইনিজ, তারা তখন নিজেরাই এখানে দে উইল ক্রিয়েট ভেন্ডার্স ফর দি গ্লোবাল ভ্যালু চেন অ্যাপ্রোচ। থার্ডলি যেটা বললেন, আমি যেটা বলবো সেটা হলো যে আসলে ওই যে সমস্যা একটা আছে, সেই সমস্যাটা এত পাবলিকলি বলাটা কি ঠিক হবে কিনা আমি জানি না, বাট আমি যেটা মনে করি সেটা হলো যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইন্টেলিজেন্ট হ্যান্ডলিং। কারণ ইকোনমিক ডিপ্লোমেসিতে আপনি যদি এক পা ফসকে যায় তাহলে কিন্তু আপনার 2 পা ফসকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এক পায়ের উপরে দাঁড়ায় থাকা যায় না বেশিক্ষণ ভর করে। তো সুতরাং একটা আমরা প্রথমের দিকে যেমন কোরিয়ান ইপিজেড করে আমরা এখন জাপানিজ ইপিজেডের কথা আমরা বলছি, জাপানি ইপিজেড করার সাথে সাথে চাইনিজ ইপিজেড করার কথা আপনাকে ভাবতে হবে, এবং সেই সাথে সাথে আপনার আরও যারা বিগ পার্টনার আছে লাইক ইউ অ্যান্ড ইউএস সেটা এবং ইন্ডিয়া, এটা আপনাকে ভাবতে হবে। তো ভারতের সাথে আমাদের যেটা সুবিধা আছে সেটা হলো আমরা যদি ট্রানজিটটাকে কুইক করে ফেলতে পারি, তাহলে ভারতের পুরা বাংলাদেশই ভারতের জন্যে বা তার নিজের জন্যে স্পেশাল ইকোনমিক জোন হয়ে যায়, কাজে সেটা সমস্যা হয় না আমরা যদি কানেক্টিভিটিটা করে ফেলতে পারি ইন্ডিয়া বাংলাদেশ। কিন্তু আদার দ্যান দিস আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে যে এরকম আরও ইপিজেড আপনাকে করতে হবে। কেন করতে হবে সেটাও আবার বলি আপনাকে, সেটা হলো করতে হবে এই কারণে যে এক সময় দেখেন বাংলাদেশের তো ল্যান্ড কম, বাট স্টিল আপনার মাথা পিছু আয় যদি 160 মিলিয়ন লোকের যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে যে পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার এবং ট্রেড জিডিপি যে রেশিও যে পরিমাণ হওয়া দরকার, আমরা কিন্তু তার ধারে কাছে নেই। আমাদের ট্রেড জিডিপি রেশিও মিনিমাম 80% নিয়ে যেতে হবে বাই 2021। আমার মনে হয় আসান মনসুর সাহেব এবং কাসিম সাহেব একমত। তো সেটা করতে গেলে আসলে আমাদের এরকম আরও 2-3টে ইপিজেড করতে হবে। জনাব কাসিম খান, আপনি যদি এই ইন্টারমিডিয়েট গুডসের প্রসঙ্গটা বলেন, আমি ওই ব্যালেন্সিংটা যাচ্ছি না এখন। আমরা তো উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট, আমি ইন্টারমিডিয়েট গুডসের আগে এই যে লুক ইস্ট পলিসি, এটা গত গভর্নমেন্টের সময় ছিল, এখনো আছে, বাট উই হ্যাভ নট বিন ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস পলিসি। কাগজে কলমে আছে খুব বেশি। এখন উইথ দিস নিউ ইন্টারভেনশন ফ্রম জাপান, দ্য বিগ বি কনসেপ্ট, দিস ইজ দ্য টাইম টু টেক ইট আপ সিরিয়াসলি। এখন things will fall into place, but we need a country like Japan to put us into the pan-Asia-Pacific supply chain, jeta uni bolechen. And this will happen, say, component manufacturing for automobile industry. These are the industries which will put us in the supply chain. Even in textiles, apnar
এখন আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি fully support করছে না garments. We are still importing a lot of the fabric and even say fibers. Yeah. So the Japan has the technology to put up these huge investments for fiber manufacturing, etc. So this is, I feel, this is the way we should go forward. কিন্তু high technology items ও ভুললে হবে না, ICT বলেন. This is another area where we can use our skilled workforce from the technical universities to develop our ICT. So I think we have to have a roadmap how to প্ল্যানিং move এন্ড forward. অ্যাকশন দুটোই বোধহয় খুব জরুরি আমাদের জন্য। But time is of the essence. আপনার এটা ওই 5-10 বছর অপেক্ষা করার অপেক্ষা কোনো করলে সুযোগ হবে না। নেই। This has to be very closely monitored and every year we must আমি assess একটা what is the বিরতিতে result. যাচ্ছি, এসে আমরা আলোচনা করবো আরো আমি একটু অ্যাড বিস্তারিত। করবো ওনার সঙ্গে। জি, একটু আপনি কি 30 সেকেন্ডে কিছু বলতে পারবেন ডক্টর? 30 সেকেন্ডে আমি যেটা বলতে চাই, 30 সেকেন্ডে তো 1 মিনিটে বলতে পারবো, সেটা হলো যেটা উনি বললেন, এটা কিভাবে সম্ভব হবে। সম্ভবটা হবে হলে এইভাবে যে আমরা যে বিসিআইএম এর কথা বলি, আমরা যে সার্কের কথা বলি, আমরা যে বিগ বির কথা বলছি, আমরা যে আরসেপ আর একটা নতুন ট্রায়াঙ্গেল আরসেপের কথা যেটা বলি, এইগুলোকে যদি কানেক্ট করতে পারি তাহলে আপনি এখান থেকে বাই রোড যেতে পারবেন থাইল্যান্ড, সেখান থেকে মালয়েশিয়া, আমরা সেখান থেকে আসলে সিঙ্গাপুর নিয়ে আলোচনা করবো, এটা নিয়েও একটা পর্বই করা যায় আসলে। আপনি যদি এটা যদি একটু আপনার টেলিভিশনের দর্শক, পর্দাতে অনুষ্ঠানের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা যেটা নিয়ে গুরুত্ব দিচ্ছিলাম সবাই, যে এই সফরে সবচেয়ে বড় বিষয়, আলোচিত বিষয় হচ্ছে বিগ বি। তো আপনি তো জাপান বাংলাদেশ চেম্বার, আপনি বলুন তো এই বিষয়টা কি, এবং আপনি বোধহয় একটু বিস্তারিত বলতে পারবেন। এটা একটা আপনার there is two triangles here, যেটা উনি বললেন। আমাদের তো we have some sub-regional integration schemes like আপনার BICM, SASEC, BIMSTEC। এগুলিকে যদি আমরা একটা ব্রডার ফ্রেমওয়ার্কে দেখি, this will be big B, Bay of Bengal growth এটা দেখা triangle. যাচ্ছে, হ্যাঁ। So as you can see on one side আপনি ইন্ডিয়া আছে, SAARC, to the north China, and to the east is ASEAN. So what the Prime Minister of Japan was saying is this trans-Asian connectivity, how we can establish that through consolidating all these sub-regional groupings into a mega growth triangle. এখন আমরা এশিয়ান সেঞ্চুরি যেটা বলছি, this is going to be the Asian century. আপনি জানেন the British came to India particularly to come to Bengal because that was the richest part of India. আপনার when Robert Clive defeated Siraj-ud-Daulah and entered the treasury of Bengal, do you know how much money was collected from the treasury? 237,000 pounds, which in today's currency, if you calculate it, would be about 50 million pounds. So Robert Clive was the richest man in England. And every year, 4 million pounds was transferred from the treasury of Bengal. Yeah. I mean, if you convert it, it would be around $1 billion. So Bengal has historically been Sonar Bangla, but it is no longer Sonar Bangla. ওটা আমরা হব once we can realize the idea of a big B. ডক্টর মনসুর, আমাদের হ্যাঁ, আমি এই বিষয়ে একটু আলোকপাত করব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা স্টাডি হয়েছিল লুকিং ফরওয়ার্ড 2050-তে, যে গ্লোবাল ইকোনমিক স্ট্রাকচারটা কী হবে, এবং সেখানে তারা দেখাচ্ছে যে চায়না উইল বি নাম্বার 1 ইকোনমি, ফলোড বাই US অর ইন্ডিয়া ডিপেন্ডিং অন হাউ দে পারফর্ম, অ্যান্ড 4 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া। অর্থাৎ ওয়ার্ল্ডের তিনটে টপ কান্ট্রি হবে এশিয়াতে। কাজে সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ ট্রায়াঙ্গেল ইজ অলরেডি in place in Asia. It's in South Asia. It's not in South Asia though. It is in mostly in East Asia, and we need to link up with East Asia to make it whole Asia, pan-Asia centric growth dynamics. We are missing out. We are missing out the pan-Asia trade
প্যান এশিয়া একটু আমরা জি এবং এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি থ্রু দিস ইনিশিয়েটিভ ইনক্লুডিং চায়না অ্যান্ড ইন্ডিয়া, তাহলে কিন্তু আমরা একটা বিরাট একটা অর্জন করব, সেটা ভারতের জন্য অর্জন হবে, আমাদের জন্য। আমাদের আজকের আলোচনাটা অসম্পূর্ণ রয়ে যাবে একটা বিষয় টাচ না করলে, সেটা হলো জাপানের পক্ষে আমাদের প্রার্থিতা প্রত্যাহার এবং জাপানকে সমর্থন। এক কথায় যদি বলেন, এক কথায় আমি বলবো যে এটা প্রাইম মিনিস্টারের একটা মাস্টার স্ট্রোক। আই থিঙ্ক শি হ্যাজ ডান এন এক্সেলেন্ট মুভ। এখানে আমাদের হারানোর তেমন কিছু নাই, জাতিসংঘের ওই চেয়ারে আমাদের প্রতিনিধি না বসলেও চলবে, কিন্তু এটার বিনিময়ে আমরা যে গুডউইলটা ক্রিয়েট করলাম সেটার ভ্যালু উইল বি এ লাস্টিং থিং ফর বাংলাদেশ। ডক্টর মুজিব, এই একই বিষয়। এই একই বিষয়ে আমি বলবো যে দেখেন, দেশ শাসন করার জন্য কিছু ভিশনারি লিডার লাগে, কিছু স্টেটসম্যান লাগে, আবার কিছু কিছু সময় দেখা যায় যে সো কল্ড প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়। শেখ হাসিনা এই কাজটি করে একটি দেশে শি হ্যাজ প্রুভ দ্যাট শি হ্যাজ এ ভিশন, শি ইজ এ ভিশনারি লিডার, এবং রিয়েল স্টেটমেন্ট সুলভ একটা সিদ্ধান্ত এত কুইক উনি নিতে পেরেছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি মনে করি প্রিমিয়ার আবে when he goes back to Japan উনি বলতে পারবেন that I have got something in return for the support we are going to give to Bangladesh. So I think I agree this has been a strategic move and this will আপনার strengthen the look east policy of Bangladesh. এবং আমরা যেটা যেমনটি বলি আর কি, আসলে তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক তিন দিক দিয়ে এটা গুরুত্বপূর্ণ ছিল এবং এখন পর্যন্ত আমরা পজিটিভেই আছি। যদি আমরা অ্যাক্ট করি তাহলে আমরা এর সুফলটা নিতে পারবো। অবশ্যই আমি যেটা মনে করি যে আমাদের দুর্বলতা বহু প্রকারের, দুর্বলতার প্রমাণ কিন্তু আমরা একটা জায়গাতেই দেখি। ভারতের মনমোহন সিং 5 বছর আগে চলে গিয়েছেন, আমরা ওরা থেকে তেমন কিছু পাইনি। এইবারের সফরটাকে এবং চীনের থেকে যে আগামীতে যে ধরনের প্রস্তাবনা আসবে, এই দুটোকে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারাবো। কাসেম খান, চায়না এবং জাপানের সঙ্গে সম্পর্কটাকে দুটোকে ব্যালেন্স করতে হবে। It is a difficult balancing act. I don't think we should get into this. We are a small country in terms of these giants. So we have to maneuver very carefully. আমরা কেউকে অ্যান্টাগনাইজও করতে পারবো না, আর কেউকে বেশি কাছেও টেনে এনে we don't want to create problems. 30 সেকেন্ডে আমি দুটো কথা বলতে চাই। একটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 42 বছর। আমি 42 বছরের ভিতরে আমি বলবো এই বছরটিকে আমি বলবো যে ইকোনমিক ডিপ্লোমেসির জন্য সবচাইতে সর্বশ্রেষ্ঠ বছর। ধন্যবাদ। এবং আরেকটা জিনিস বলে শেষ করতে চাই, আজকে যে গ্রোথ ট্রায়াঙ্গেলের ছবি আপনারা দেখলেন এবং যে গ্রোথ ট্রায়াঙ্গেলের কথা আমরা বলি, সেই গ্রোথ ট্রায়াঙ্গেলের কেন্দ্রবিন্দু হতে পারবে বাংলাদেশ যদি আমরা এখন থেকে সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।